উপকূলে আঘাত হেনে ঘূর্ণিঝড় আম্পান এখন স্থলভাগে, বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে বললেন প্রধানমন্ত্রী। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ। বেড়ে চলেছে করোনা সংক্রমণ, আক্রান্তের নতুন রেকর্ড ১,৬১৭, আরও ১৬ জনের মৃত্যু। সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদ যাত্রা। পবিত্র লাইলাতুল কদর আজ, ঘরে বসে ইবাদত বন্দেগীর আহ্বান আলেমদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। করোনায় জন্ম নেয়া জিরাফ শাবক দুর্জয়, জাতীয় চিড়িয়াখানায় বেড়ে উঠছে কোলাহলমুক্ত পরিবেশে। ভারতের পশ্চিমবঙ্গ সুন্দরবনে আঘাত হেনে স্থলভাগে উঠে এসেছে ঘূর্ণিঝড় আম্পান। এখন বাতাসের গতিবেগ ১৪০ থেকে ১৬০ কিলোমিটার। মধ্যরাতে দুর্বল হয়ে ধীরে ধীরে বিদায় নেবে আম্পান। এর প্রভাবে বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। বেড়েছে নদ নদীর পানিও। এর প্রভাবে জলোচ্ছ্বাসও হবে। এরই মধ্যে ঝড়ে ভোলা, পিরোজপুর ও পটুয়াখালীতে ৪ জন মারা গেছে। জসিম জুয়েলের রিপোর্ট। বিকেলেই ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত হানে। তবে ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে আরও বেশ কিছুক্ষণ। এই সাইক্লোনটা পুরো অতিক্রম করতে 4 থেকে 5 ঘন্টা লাগবে এবং তার পরিপ্রেক্ষিতে যে স্বাভাবিক যে জলোচ্ছ্বাস তার থেকে 10 থেকে 12 ফিট পানি উচ্চতা হবে এবং এই সাইক্লোনটা অতিক্রম করার পরও বাংলাদেশে প্রচুর বৃষ্টি হবে এবং কোথায় কোথায় ভারী বর্ষণ হবে এবং চারপাশে কিছু বাতাস থাকবে, অনেক গাছপালা পড়ে যাবে এবং এইটা পরিবহন করতেও এখনও 4-5 ঘন্টা লাগবে। সতর্কতায় এখনও পায়রা ও মোংলায় 10 নম্বর মহাবিপদ এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। বিভিন্ন নদ নদীতে পানি বেড়েছে। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হবে। ঝড়ের তাণ্ডব ছিল সাতক্ষীরায়। খুলনা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল সহ বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। আছে দমকা হাওয়া। মংলা, কক্সবাজারও বৃষ্টি হচ্ছে। আম্পানের প্রভাবে নদ নদীর পানি বেড়েছে 3 থেকে 4 ফুট। অনেক স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে ঢুকেছে জোয়ারের পানি। ঝালকাঠির কাঠালিয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 ফিট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয় বাড়িঘর ও ফসলি জমি। ভেসে গেছে জলাশয়ের মাছ। 14টি সাইক্লোন সেন্টার ও 38টি শিক্ষা প্রতিষ্ঠানে নদীপাড়ের মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড় পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিনি। ঘূর্ণিঝড়ের এখনকার অবস্থা কেমন দেখছেন? ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সাতক্ষীরা জেলা লন্ডভন্ড হয়ে গেছে। বিকাল 4টা থেকে শুরু হওয়া এই ঘূর্ণিঝড় যত রাত বাড়ছে তত তীব্র আকার ধারণ করছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আমগাছপুরে একজন সাতক্ষীরা কোহিনুর নামে একজন মহিলার মৃত্যু ঘটেছে। এদিকে যেমনটি বলছিলাম যে সাতক্ষীরার ভেড়িবাঁধ গুলো অত্যন্ত নাজুক অবস্থা। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় একাধিক ভেড়িবাঁধ ভেঙে গেছে। আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, আশাশুনি সদর সহ বিভিন্ন ইউনিয়নের খোলপেটিয়া নদীর বেদবেগ এলাকায় প্লাবিত হয়েছে। হাজার হাজার চিংড়ি বেঁচে গেছে। এছাড়া শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ও দাঁতিনাখালী ভেঙে সেখানে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে ভেড়িবাঁধ ভেঙে গিয়েছে। সাতক্ষীরার সমস্ত ঘাসগুলো এখন একাকার হয়ে গিয়েছে। এছাড়া 120 থেকে 130 ঘন্টায় 120 থেকে 130 মাইল বেগে ঘূর্ণিঝড় অব্যাহত রয়েছে।
রাত যত দীর্ঘ হচ্ছে ঘূর্ণিঝড়ের বেগ তত বৃদ্ধি আতঙ্কিত হয়ে পড়েছে সাতক্ষীরাবাসী। সাতক্ষীরার হাজার হাজার চিংড়ির ঘের সহ বিভিন্ন ফসলি জমি, বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে। সহস্রাধিক গাছপালা এবং সহস্রাধিক বাড়িঘরও ভেঙে গেছে। যে সমস্ত ঘর বাড়ি বা বাড়িঘর গাছপালা ভেঙেছে তার সংখ্যা এখনো নির্মাণ করা সম্ভব হয়নি। যত রাত গভীর হচ্ছে তত তাণ্ডব বাড়ছে, ততই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে যে সমস্ত চিংড়ি ঘেরগুলোতে মানুষ ছিল তারা আটকা পড়েছে, তাদের উদ্ধার করার কোনো সুযোগ নাই। তারা অত্যন্ত মানবেতর এবং কষ্টে সেখান থেকে জানিয়েছে তারা অত্যন্ত বিপদ সংকুল অবস্থায় আছে, কারণ তার পানির তলে যে কোনো সময় নদীতে ভেসে যেতে পারে। মিনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবাউদ্দিন শিপু। শিপু, ভোলার এখনকার পরিস্থিতি কেমন? জি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব সকাল থেকেই কিন্তু ভোলাতে শুরু হয়েছে। এখন থেমে থেমে দমকা হাওয়া বইছে এবং আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এখন মানে ভোলার মেঘনার যেই নদীতে যে পানি বইছে যে সেটা প্রায় বিপদ সীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে। রাত 1:30টায় যে জোয়ারটি আসবে, এই জোয়ারের সময় যদি এই বাতাসটি অব্যাহত থাকে তাহলে কিন্তু ভোলার মানুষের মানে যেই চরগুলি যে নির্মাঞ্চলগুলি প্লাবিত হয়েছে তার চেয়ে অধিক নির্মাঞ্চল প্লাবিত হবে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভোলার যে ডালচরের যে প্রায় 4-5 হাজার মানুষ তারা পানিবন্দী হয়েছিলেন, তারা কিছুক্ষণ আগে যে ঢালচরের যে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে এবং পোস্ট ট্রাস্টে একটি বিল্ডিং রয়েছে, ওইখানে প্রায় 2-3 হাজার মানুষ এসে কিন্তু আশ্রয় গ্রহণ করেছেন। আমাকে ঢালচরের চেয়ারম্যান সালাম জানিয়েছেন যে ওইখানে প্রশাসনের আসলে কোনো লোকজনই নেই, একমাত্র উনি ছাড়া মানে ওই এলাকার চেয়ারম্যান ছাড়া আর কেউই ওইখানে অবস্থান করতে নেই। আমাকে কিছুক্ষণ আগে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিল হোসেন বিপ্লব জানিয়েছেন যে ভোলায় যেই সাইকেল সেন্টার গুলোতে মানুষ উঠেছে তাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, তাদের মাঝখানে তারা খিচুড়ি বিতরণ করেছেন। আর আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনি জানেন যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপে প্রায় 21টি কিন্তু ছোট বড় বিচ্ছিন্ন চর রয়েছে। এই চরগুলো থেকে আমার জেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশের মাধ্যমে প্রায় 3,60,000 মানুষকে মূল ভূখণ্ডের যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু প্রশাসন আনতে সক্ষম হয়েছে। সেখানে প্রশাসন যেহেতু করোনা ভাইরাসের বিষয় রয়েছে সেজন্য এবার প্রায় 400 অধিক সাইকেল সেন্টার তারা প্রস্তুত করে প্রায় 1104টি সাইকেল সেন্টারে প্রায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এইসব মানুষকে কিন্তু তারা আশ্রয় দিয়েছেন। শিবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় পরিস্থিতি জানতে এবার পটুয়াখালী যাচ্ছি। পটুয়াখালীতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ঘূর্ণিঝড়ের এখনকার কি অবস্থা দেখছেন? সন্ধ্যার পর থেকেই সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পার তার প্রভাব বিস্তার শুরু করে দিয়েছে। বাতাসের প্রচন্ড তাণ্ডবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সন্ধ্যার পর থেকে মানুষ আশ্রয়ণ কেন্দ্রের দিকে ছুটছে। আশ্রয়ণ কেন্দ্রের পাশাপাশি কুয়াকাটার অনেক হোটেলগুলো খুলে দেওয়া হয়েছে। যারা বাঁধের অন্য পারে রয়েছে তারা যেন অতি সহজেই এসে যেন সেই হোটেলে থাকতে পারে। এদিকে গলাচিপা পানপট্টি ইউনিয়নে বাবা মায়ের সাথে আশ্রয়ণ কেন্দ্রে যাবার পথে আপনার 5 বছরের একটি ছেলে রাশেদ নামের শিশুটি নিহত হয়েছে। অন্যদিকে কলাপাড়ার সিপিপির একটি টিমের লিডার শাহ আলম মীর, উনি নিখোঁজ হয়েছেন নদীতে এবং 9 ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং পটুয়াখালী, গলাচিপা, রাঙ্গাবালি ঝড় থেকে ভারী বর্ষণ হয়েছে এবং পানির চাপ বৃদ্ধি পেয়ে ভেরিবাঁধ ভেঙে গিয়েছে। নিম্নাঞ্চলে অনেক জায়গা পানিতে প্লাবিত হয়েছে। প্রচন্ড ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে কিছু কিছু জায়গায় আপনার সড়কের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ও বিদ্যুতের অনেক জায়গা। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, যেটা হলো করোনা আতঙ্কের কারণে অনেকেই আশ্রয়ণ কেন্দ্রে যায়নি, যার ফলে কিছু মানুষ এখনো
পানিবন্দী হয়ে নিজ গৃহে অবস্থান করছে। এবং আপনার আশ্রয়ণ কেন্দ্রে যাতে সামাজিক নিরাপত্তা বজায় থাকে সেদিকে প্রশাসনের লোক এবং কাউন্সিলর বলেন এবং ইউনিয়ন এবং প্রতিনিধি যারা আছেন তারাও সেদিকটাকে ভালো লক্ষ্য রাখতেছেন এবং তারা তাদেরকে শুকনো খাবার এবং তাদের যাতে সমস্যা না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখতেছেন। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় আম্পানের খবরাখবর জানতে এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে আমাদের সহকর্মীর কাছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি কি হয়েছে নোয়াখালীতে? জি, আপনি যেভাবে বলছেন নোয়াখালীতে ভূমিকম্প আমপানের প্রভাবে নির্মাঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। হাতিয়া উপজেলা অফিসারের সাথে আমি কথা বলে জানতে পেরেছি নিজুমদ্বীপ ইউনিয়নে সবচেয়ে বেশি নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ওখানে অনেক মানুষ এখনো আটকা পড়ে আছে। সবাইকে উদ্ধারের জন্য হাতিয়া উপজেলা প্রশাসন কাজ করে আছে। এছাড়াও আমি আরেকটা কথা জানতে চাই, জেলা প্রশাসন আমপান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে 450টি আশ্রয় কেন্দ্র, 7,000 স্বেচ্ছাসেবক এবং সোসাইটির প্রায় 3 শতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছেন এবং সাথে সাথে বিপুল পরিমাণে শুকনো খাবারও ব্যবস্থা করে রেখেছেন। তো নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে ভূমিকম্প আমপান আঘাত হেনেছে। নোয়াখালী জেলা প্রশাসন মোকাবেলায় প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছেন, তারা ব্যবস্থা করে রেখেছেন। সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, উপকূলীয় অঞ্চলে যেসব লোকেরা করোনা আক্রান্ত তাদেরকে আলাদা কক্ষে রাখার জন্য বিপুল ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক তন্ময় দাস। এই ছিল আমার কাছে নোয়াখালীতে থাকা সর্বশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় আম্পান পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা থেকে দিয়েছেন নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে। জনগণের জানমাল রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের মতো দুর্যোগ মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষায় সব রকম প্রস্তুতির নির্দেশ দেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেক এলাকা ভিত্তিক যে কমিটিগুলি আছে এবং প্রত্যেক এলাকায় আমাদের যারা দায়িত্ব, তো প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আমার কী করণীয় সে সম্পর্কে সবাইকে যেমন সজাগ করে দেওয়া। উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান। বর্তমানে আমরা যে সাইক্লোন শেল্টারগুলি করেছি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, এমনি সাইক্লোন শেল্টার বানিয়ে রাখলে সেগুলি ব্যবহার না হলে নষ্ট হয়, কিন্তু সেগুলি আমরা যেমন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করি, আর সেই সাথে আবার যখন দুর্যোগ আসে তখন শেল্টারের ব্যবস্থা করি। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইক্লোন শেল্টার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর মধ্যে প্রায় 24 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জেইউজ বাইরের রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আগে থেকেই মাইকিং করে সতর্ক করা হয় উপকূলের বাসিন্দাদের, প্রস্তুত করা হয় আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলবাসীকে। 14,636টি আশ্রয়কেন্দ্র এবং সেখানে 23,90,307 জনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে 5,17,432টি গবাদি পশুকেও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।
করোনা মহামারীর মধ্যে আমপান দুর্যোগ রোধে সামাজিক দূরত্বের পাশাপাশি প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে বলেও জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। শনাক্ত হয়েছে যাদের করোনা এবং অথবা তাদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আসে, তাদের জন্য কিন্তু আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। যে ইউজুবায়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1617 জন। এ নিয়ে মোট আক্রান্ত 26,738। একদিনে 16 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা এখন 386। নতুন করে 214 জন সহ সুস্থ হওয়ায় এই সংখ্যা প্রায় 5,000। নিয়মিত বুলেটিনে কোভিড-19 বিষয়ক নানা পরিসংখ্যান তুলে ধরে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা ভাইরাস সংক্রমণের 74তম দিনে বাংলাদেশ। কোভিড-19 রোগী গেল 3 সপ্তাহে বেড়েছে প্রায় 50%। প্রায় আড়াই মাসের হিসেবে প্রতি সপ্তাহেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। নিয়মিত বুলেটিনে জানানো হলো 24 ঘন্টায় 11,138 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরীক্ষা করা হয়েছে 10,207 জনের নমুনা। এর মধ্যে করোনা পজিটিভ 1,617 জন, মৃত 16 জন বিভিন্ন বয়সী। এদের বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। সংক্রমণ বাড়ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সেই সাথে মানসিক শক্তি ধরে রাখারও আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। মশলা যেমন আদা বা লবঙ্গ এই জাতীয় মশলা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গার্গেল করা এবং পানিটি পান করলে অনেকেই তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে তারা এটাতে সুস্থ বোধ করেছেন। আপনারাও যারা আক্রান্ত আছেন তারা এইগুলো ফলো করতে পারেন। 42টি ল্যাবের সঙ্গে নতুন করে করোনা পরীক্ষায় যুক্ত হয়েছে ইউনাইটেড হাসপাতাল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 48 লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 188টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 48,01,282। এর মধ্যে 3,18,465 জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা 15,08,291। মৃত্যু হয়েছে 90,340 জনের। মৃতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা 34,876। তৃতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা 32,007। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই পরিবারের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বহু মানুষ। গণপরিবহন বন্ধ, ঢাকা ছাড়তে আছে নিষেধাজ্ঞাও। তারপরও সবকিছু উপেক্ষা করেই ব্যক্তিগত যানবাহন এবং গাড়ি ভাড়া করে রওনা হয়েছেন অনেকেই। ঢাকা থেকে বের হওয়া সড়কগুলোতে সৃষ্টি হয় এর কারণে তীব্র যানজটের। রাসেল খানের রিপোর্ট। ঢাকা থেকে বের হওয়ার সব পথে চেকপোস্ট, আছে সংক্রমণের ঝুঁকি। তারপরও ঈদ উদযাপনে বাড়ি ফেরা আটকানো যাচ্ছে না। আপনার মেঘনা যায়, মেঘনাথ ওই পারে আবার যায় দাউদকান্দি বাইঙ্গা কুমিল্লা এইভাবে যাইতে আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর সবগুলো প্রবেশ মুখে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গণপরিবহন কিংবা যাত্রীবাহী যে কোনো যান চলাচলে নিষেধাজ্ঞা আছে। কে শোনে কার কথা? সবকিছু উপেক্ষা করে নানা অজুহাত দেখিয়ে ব্যক্তিগত কিংবা ভাড়া করা গাড়িতে বাড়ি ছুটছেন মানুষ। না আমরা তো দুটা বাচ্চা তো আর আমার বাড়ির বউ আর আমার বড় ছেলে রুগী নিয়ে গেছিলাম হসপিটালে। সড়কে মোটর বাইকের অভাব নেই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে ছুটছে মোটর বাইকগুলো। যাত্রাবাড়ি থেকে লইছি আপনার দাউদকান্দি ব্রিজ পর্যন্ত 600 টাকা ভাড়া। পরিবারের সাথে ঈদ করার জন্য যাইতেছি। যানবাহন নিয়ন্ত্রণে আগের থেকে কড়া অবস্থানে পুলিশ। অনেক ব্যক্তিগত গাড়িকে ফেরত পাঠিয়েছে তারা। ঢাকার বাইরে কোনো গাড়ি, প্রাইভেট গাড়িগুলোকে যেতে দিচ্ছি না এবং পণ্যবাহী গাড়িতে করে কোনো যাত্রী যেন যেতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। পুলিশ জানিয়েছে আগামী কয়েকদিন ঢাকা থেকে বের হওয়া ও ঢোকার পথগুলোতে কড়া পাহারা থাকবে। রাসেল খান,
একুশে টেলিভিশন, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কদর। ইসলাম ধর্মমতে এই রাত হাজার রাতের চেয়ে উত্তম। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুল কদর পালন করেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবার ঘরে বসে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজগারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালনের আহ্বান ইসলামী চিন্তাবিদদের। মফিউর রহমানের রিপোর্ট। মুসলমানদের কাছে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে আল কদর নামে একটি সূরাও নাজিল হয়। ইবাদত বান্দেগী এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মোনাজাত করে এই রাত কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতে কদর হতে পারে এমন মত থাকলেও 26 রমজানের দিবাগত রাতই লাইলাতুল কদর বলে বেশিরভাগ আলেমদের অভিমত। শবে কদর অর্থ হল মর্যাদার রাত। আরবি লাইলাতুল কদর মানে সম্মানিত রাত। অন্যান্য বছর এ রাত ঘিরে ঘর থেকে মসজিদ পর্যন্ত থাকে ইবাদত বন্দেগীর নানা আয়োজন। বেশিরভাগ মুসল্লি মসজিদে ইবাদত বন্দেগী করে রাত পার করতেন। এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা সংক্রমণের এই সময়ে ঘরে বসেই নফল ইবাদতের পরামর্শ আলেমদের। মসজিদে আসার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব, যাতে করে কোনোভাবেই আমাদের স্বাস্থ্যবিধি যেটা লঙ্ঘন না হয়, যেটা আমার নিজের জন্য এবং অপরের জন্য ঝুঁকির কারণ হতে পারে, এই বিষয়টি অবশ্যই আমরা লক্ষ্য রাখব। ইসলাম ধর্ম মতে হাজার মাসের ইবাদতের চেয়ে শবে কদরের ইবাদত বেশি সওয়াবের। আজ রাতের এই গুরুত্ব তাৎপর্য বুঝে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে নিজেদের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ পাকের কাছে যত ধরনের আবেদন আছে, নিবেদন আছে, সব করতে হবে। শুধু নিজেরাই ইবাদত বন্দেগী করলে চলবে না, বরং নিজেদের পরিবার পরিজন সহ সকলকে এই রাতের জন্য প্রস্তুত করতে হবে। এমন পুণ্যময় বলেই মুসলমানদের কাছে এই রাত এত বেশি মর্যাদাশীল। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। দর্শক, ঘরে অবস্থান করুন, সুস্থ নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের পাশে আওয়ামী লীগ, জনগণকে এগিয়ে আসার আহ্বান। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা মহামারী মোকাবেলায় 1,20,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী লীগ। একই সাথে 10 কোটি টাকার নগদ অর্থ সহায়তাও দিয়েছে দলটি। শুধু সরকার নয়, জনগণকেও মহামারী মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সুষমভাবে করোনা কাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে এই অনলাইন আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এই আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। খাদ্য আহরণের জন্য মানুষকে আজকে সংগ্রাম করতে হচ্ছে। নেতারা বলেন, দলের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। 15 মে পর্যন্ত সারা বাংলাদেশে দলীয়ভাবে সাংগঠনিকভাবে 1,20,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং 10 কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে। বৈশ্বিক মহামারীতে সরকারি সহায়তা দরিদ্র, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের ঘরে পৌঁছেছে। শুধু সংকট নয়, অর্থনীতিকে চাঙ্গা রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। আমরা যেমন এই সংকটটি মোকাবেলা করতে হবে, একই সঙ্গে কিন্তু আমাদের যে অর্থনীতি সেটিকেও কিন্তু আমাদের একটা সুস্থতার জায়গায় আমাদের রাখতে হবে। বিচক্ষণতার সঙ্গে সেগুলো গ্রহণ করবার সরকার চেষ্টা করছে। দেশের উন্নয়ন আর অগ্রগতিতে দলীয় নেতাকর্মীদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। কর্মহীন মানুষের খোঁজ খবর রাখুন, দেখুন কোথায় মানুষ কষ্টে আছে, না খেয়ে আছে, অনেকে ভাসমান অবস্থায়, ছিন্নমূল মানুষ, তাদের পাশে দাঁড়াতে। কোনো দল বা গোষ্ঠী নয়, সম্মিলিত প্রচেষ্টা সব সংকট উত্তরণের বড় হাতিয়ার বলে মনে করে আওয়ামী লীগ। এই তিনটাকে সমন্বয় করে এক অঞ্চলের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা আর মসজিদে নামাজ আদায় বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় যুক্ত হয়ে ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আগে সীমিত আকারে যেখানে নামাজ হতো সেখানে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই নামাজ আদায় করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করেছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে ছোট দোকানদাররা কিছু বিক্রি করে যে তাদের বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর একটা পথ পাচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করার একটা কিছুটা হলেও সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এগুলো সম্ভবত তাদের সহ্য হচ্ছে। যাচ্ছে একটু ভিন্ন খবরে। জিরাফ শিশু দুর্জয়, লাবণ্য আর রাজার ছেলে সন্তান। করোনা মহামারীর সময় জন্ম। জাতীয় চিড়িয়াখানায় কোলাহলমুক্ত পরিবেশে বাবা মায়ের আদরে বেড়ে উঠছে দুর্জয়। চিড়িয়াখানায় কর্মীদের আদরের জিরাফ শিশুটির কথা জানাচ্ছেন মাহমুদ হাসান। দুর্জয়ের জন্ম 25 মার্চ। করোনার কারণে দর্শনার্থীর প্রবেশ নেই চিড়িয়াখানায়। কোলাহলমুক্ত পরিবেশে তার জন্ম। মায়াবী চোখ ঘুরে ঘুরে দেখছে সবকিছু। দুর্জয়ের বাবা রাজা এতক্ষণ খাওয়ায় ব্যস্ত ছিল। ছেলের ছবি তুলতে গেলে সন্তানের সুরক্ষায় তেড়ে আসে ক্যামেরাম্যানের দিকে। জিরাফদের দেখাশোনার ভার আজগর আলীর উপর। জন্মের পর থেকে দুর্জয় মায়ের আদর ছাড়া কিচ্ছু বোঝে না বলে জানান তিনি। দূষণমুক্ত শান্ত পরিবেশে তার শারীরিক গঠনও বেশ ভালো। সারাদিন মায়ের সাথে থেকে থেকে বেড়ে উঠছে জিরাফের বাচ্চাটি। দর্শনার্থী না থাকাতে চিড়িয়াখানার সকল প্রাণী তার খাঁচা চতুর্দিকে ঘুরতেছে, বেড়াইতেছে স্বাধীনভাবে। তাদের খাবারটা ঠিকভাবে খাচ্ছে, অপচয় করছে না, এবং তাদের প্রজনন কাজ ঠিকভাবে করে যাচ্ছে। এবং গত 25শে মার্চ সকালে জিরাফে একটা পুরুষ বাচ্চা দিয়েছে, এবং যেহেতু বাচ্চা এটা দুর্যোগকালে প্রসব করেছে, এই জন্য আমরা নাম রেখেছি দুর্জয়। শুধু জিরাফ নয়, কোলাহলমুক্ত পরিবেশ প্রায় সকল প্রাণীর প্রজননে সহায়ক বলেও জানান তিনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোর রাজবাড়ির বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অন্যান্য মৌসুমের তুলনায় এবার দর্শনার্থীদের সংখ্যা খুবই কম। শহরের প্রবেশমুখগুলোতে 5 থেকে 6 কিলোমিটার পথ সরু হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চালকরা রাজবাড়ি পর্যন্ত যেতে চান না। এতে দর্শনার্থীও সংখ্যাও কমে গেছে। সিসি ক্যামেরা সহ শক্তিশালী নিরাপত্তার ব্যবস্থা রয়েছে রাজবাড়ি চত্বরে। তবুও সুযোগ সন্ধানী বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তার সংখ্যাও রয়েছে দর্শনার্থীদের মাঝে। নিচ্ছে আরও একটি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ভারত বাংলাদেশের নৌ পরিবহন ও বাণিজ্য প্রটোকলে দ্বিতীয় সংযোজন চুক্তি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। দরিদ্রদের সহায়তায় আছে ব্যক্তি উদ্যোগও। কঠিন সময়ে সহায়তা পেয়ে খুশি কর্মহীন অসচ্ছল মানুষেরা। মাহমুদ হাসানের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীর শুরু থেকেই ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে রাজনৈতিক সংগঠনগুলো। এবার অসচ্ছলদের পাশে দাঁড়ালো বন ও পরিবেশ উপকমিটি। প্রায় 1000 জনের জন্য ত্রাণ সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সাধারণ মানুষের পাশাপাশি আমাদের নেতাকর্মীদেরকে আমরা এই দুপুর হিসাবে আমরা একটু সহযোগিতা করতে যাচ্ছি। যাত্রাবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ঈদ উপলক্ষে প্রায় 600 পরিবারের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেয়। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হলো মানুষের কর্তব্য। সে অনুযায়ী আমরা মানবতার সেবা হিসাবে এই দুর্যোগ মুভমেন্টে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। উত্তরা 7 নম্বর সেক্টরে হাজার খানেক পরিবারের কাছে ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। যতদিন মানুষ বিপদগ্রস্ত থাকবে ততদিন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধ্যমতো আমরা করে যাব। কলাবাগান এলাকায় ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতারা। বুড়ো বাংলাদেশও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকার বিভিন্ন স্থানে প্রায় 1100 পরিবারকে তারা সহায়তা দিয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালে কোনো নির্বাচন সম্ভব নয়। স্থগিত নির্বাচনগুলোর কার্যক্রম যেখানে শেষ হয়েছে পরবর্তীতে সেখান থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অনলাইনে NID সেবা প্রদান এবং কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে এই কথা বলেন CEC। নিয়ম ও আইনের মধ্যে থেকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনার, EC সচিব ও NID DG সহ সারা দেশ থেকে নির্বাচনী কর্মকর্তারা অংশ নেন ব্রিফিংয়ে। সেবার সুবিধা নিয়ে কেউ যাতে অপব্যবহার করতে না পারে সেদিকে নজর দিতে নির্বাচনী কর্মকর্তাদের সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন ও বাণিজ্য প্রটোকলে দ্বিতীয় সংযোজন স্বাক্ষর হয়েছে। বুধবার ভারতের পক্ষে হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অভ্যন্তরীণ নৌপরিবহন ও বাণিজ্য সম্পর্কিত প্রটোকলের দ্বিতীয় সংযোজনে স্বাক্ষর করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ট্রানজিট এবং বাণিজ্য সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী ও কালোত্তীর্ণ প্রটোকল রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই 1972 সালে স্বাক্ষরিত এই প্রটোকল দুদেশের মধ্যকার অভিন্ন ইতিহাস, বন্ধুত্ব, আস্থা এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের প্রতিফলন। নিচে আরও একটি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব, ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এই পর্যায়ে আন্তর্জাতিক খবর। ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। ঘন্টায় 185 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। এরই মধ্যে এর প্রভাবে পশ্চিমবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 3 লাখেরও বেশি মানুষকে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। ঘূর্ণিঝড় আম্পানের দাপট ভারতের পশ্চিমবঙ্গে। ঘন্টায় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি ঝড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টি। দীঘা উপকূলে সাগর আরও উত্তাল হয়ে শুরু হয় জলোচ্ছ্বাস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি গেল 3 দিন ধরে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের রূপ নেয়। তবে ধীরে ধীরে শক্তি কমতে থাকে। স্থানীয় সময় বুধবার দুপুর 2:30টার দিকে স্থলভূমিতে প্রবেশ শুরু করে। প্রায় 4 ঘন্টার এই প্রক্রিয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি স্পষ্ট। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি ভাঙার পাশাপাশি উপড়ে গেছে গাছপালা। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলের বেশ কিছু স্থান। কলকাতায়ও প্রায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। উড়িষ্যার পারাদ্বীপ সহ বিভিন্ন স্থানেও ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। সব ধরনের সহায়তা করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। চলমান করোনা মহামারীর মধ্যে এই ঘূর্ণিঝড়কে দ্বিতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন দুর্যোগ মোকাবেলা বাহিনী প্রধান। Probably will hit the West Bengal coast of South 24 Pargana. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। খেলার খবর। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা কবে মাঠে গড়াবে এখনও তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। আমাদের খেলোয়াড়দেরকে পাঠানো ঠিক হবে কিনা, এই মুহূর্তে কোথায় থাকবে, কি করবে, এগুলো এত সহজ সিদ্ধান্ত না। আর একটা জায়গায় এখন ভালো আছে, পরে 1 মাস পরে দেখা যাচ্ছে আবার হচ্ছে ওখানটায়। তো এটা তো কোনো বলা যাচ্ছে না যেটা শেষ হবে কোথায় বা কখন কি পরিস্থিতি হবে। আমরা অন্যদেরকে একটু অবজার্ভ করব
আইসিসি কি করে, এসিসি কি করে, অন্য দেশগুলো কি করছে, ওটা দেখে আমরা সিদ্ধান্ত দেবো। এখন পর্যন্ত কেউ কোনো স্পেসিফিক ডেট দিয়ে বলতে পারেনি যে কবে খেলা শুরু করবে। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূলে আঘাত হেনে ঘূর্ণিঝড় আম্পান এখন স্থলভাগে, বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব প্রস্তুতি আছে বললেন প্রধানমন্ত্রী, সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ। বেড়েই চলেছে করোনা সংক্রমণ, আক্রান্তের নতুন রেকর্ড 1617, আরও 16 জনের মৃত্যু। সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদ যাত্রা। পবিত্র লাইলাতুল কদর আজ, ঘরে বসে ইবাদত বন্দেগীর আহ্বান আলেমদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।